আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ওদের ভোট নেই, এত ভোট পেল কিভাবে? প্রশ্ন মির্জা আব্বাসের। সার্জিস আলমের অভিযোগ, দলীয় নেতাকর্মী ও তাদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। জানাবো গণভোটে হ্যাঁ জয়, কি কি পরিবর্তন আসছে। এবং সর্বশেষ জানাবো বিএনপি পেয়েছে 209, জামায়াত 68 আসন। আদালতের নির্দেশে 2 আসনের ফল স্থগিত রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ওদের ভোট নেই, এত ভোট পেল কিভাবে? প্রশ্ন মির্জা আব্বাসের। ঢাকা 8 আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তবে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। প্রতিপক্ষ দলের জনসমর্থন নেই উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, এদের কোনো ভোট নেই, এত ভোট এখানে পেল কিভাবে? মির্জা আব্বাস নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে বলেন, আমি যেটা বললাম ওরা ইঞ্জিনিয়ারিং করেছে, এটা খুব ভয়ঙ্কর, কারণ এদের কোনো ভোট নেই, এত ভোট এখানে পেল কিভাবে? আমি সেই বিষয়টি চিন্তা করে দেখলাম। তবে জয়ী হওয়ার সার্বিক ফলাফলে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। মির্জা আব্বাস বলেন, ফলাফলে আমি আনন্দিত, দেশবাসীও আনন্দিত, সবাই ভোট দিয়েছেন, এই রায়টা ঐতিহাসিক হয়েছে। আমরা আশা করছি জনগণ এই রায়ের প্রতিফলন পাবে ইনশাআল্লাহ। রাজনৈতিক কেরিয়ারের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, আমার ভালো লাগছে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গেও রাজনীতি করেছি। এ সময় নির্বাচনে ভোট বাতিলের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই আসনে যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে তা ঠিক হয়নি, এটি অন্যায় হয়েছে। এই বাতিল হওয়া ভোটগুলো পুনরায় যুক্ত করার জন্য আমি ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করেছি। সার্জিস আলমের অভিযোগ, দলীয় নেতাকর্মী ও তাদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। পঞ্চগড়ার 1 আসনে 30টির বেশি জায়গায় এনসিপি নেতাকর্মী তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। স্ট্যাটাসে সার্জিস আলম লিখেছেন, এখনও পর্যন্ত পঞ্চগড় 1 আসনে প্রায় 30টির বেশি জায়গায় বিএনপি নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে, অনেকে পাঠিয়ে আছে। বিএনপি কি এখনও পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। তিনি বলেন, আমরা রাজনীতি করতে এসেছি, পুরনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। যারা অতি উৎসাহী এই কাজগুলো করছেন তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি। অতীত থেকে শিক্ষা নেন, মনে রাখবেন 1 মাঘে শীত যায় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিনের কাছে হেরে গেছেন সার্জিস আলম। ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী নওশাদ জমির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,76,169 ভোট। সার্জিস আলম শাপলাকলি প্রতীক নিয়ে পেয়েছেন 1,68,049 ভোট। গণভোটে হ্যাঁ জল, কি কি পরিবর্তন আসছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গতকাল অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক গণভোটে বাংলাদেশের সাধারণ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে তাদের রায় দিয়েছে। আজ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফলে দেখা যায় বিপুল ব্যবধানে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। এর ফলে জুলাই সনদের আওতায় সংবিধানের 48টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পর চূড়ান্তভাবে উন্মোচিত হল কি কি পরিবর্তন আসতে যাচ্ছে। গণভোটে জনগণ এই সম্মতির ফলে বাংলাদেশের শাসন ব্যবস্থায় বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তন আসবে। সেগুলো হল ক্ষমতার ভারসাম্য। এতদিন বলা হতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা আসমানের সমান, এখন আর তা থাকছে না। নতুন সংস্কারে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমিয়ে রাষ্ট্রপতির হাতে ভারসাম্য দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন থেকে একজন ব্যক্তি চাইলে যা খুশি তা করতে পারবেন না, তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। দ্বিতীয়ত, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আমাদের সংসদ এখন থেকে দোতলা বাড়ির মতো হবে। নিচে থাকবে নিম্নকক্ষ, যারা আমাদের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। ওপরে থাকবে উচ্চকক্ষ। উচ্চকক্ষ দেশের নামকরা বুদ্ধিজীবী, বিজ্ঞানী, শিল্পী এবং অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হবে। ফলে যে কোনো আইন পাশ হবার আগে 2বার যাচাই করা হবে, যাতে কোনো ভুল সিদ্ধান্ত জনগণের ওপর চেপে না বসে।
তৃতীয়ত, স্বৈরতন্ত্রের কবর, ৭০ অনুচ্ছেদ সংশোধন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে আগে কোনো এমপি তার দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারতেন না। এতে সংসদ হয়ে পড়েছিল দলের হাতের পুতুল। এখন এই আইন শিথিল হচ্ছে, ফলে আপনার এলাকার এমপি সংসদে দলের কথা নয়, বরং আপনার চাহিদার কথা মাথায় রেখে স্বাধীনভাবে কথা বলতে ও ভোট দিতে পারবেন। চতুর্থত, সাংবিধানিক পদে নিয়োগের স্বচ্ছতা, কমবে আমলা নির্ভারিতা। নির্বাচন কমিশন বা দুকের মতো বড় বড় পদে নিয়োগের ক্ষেত্রে আর সরকারের পছন্দের লোক বসানো সহজ হবে না। একটি নিরপেক্ষ সার্চ কমিটি বা সংসদীয় কমিটির মাধ্যমে দেশের সবচেয়ে যোগ্য ও সৎ ব্যক্তিদের খুঁজে বের করে এসব পদে নিয়োগ দেওয়া হবে। মৌলিক অধিকার এখন আর শক্তিশালী। বাক স্বাধীনতা, ইন্টারনেটে মানুষের অধিকার এবং সভা সমাবেশ করার অধিকারগুলো এখন সংবিধান আরও দৃঢ়ভাবে সংরক্ষিত হবে। কোনো সরকারি হুট করে আইন করে মানুষের মুখ চেপে ধরতে পারবে না। সংবিধানের বিতর্কিত ৭০ অনুচ্ছেদের ছায়া থেকে বেরিয়ে সংসদ সদস্যরা সংসদে ভোট দেওয়ার ক্ষেত্রে আগের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করবেন। ভারতের সংসদীয় গঠন ভারতের মতোই। এটিও দুই কক্ষ নিয়ে গঠিত, লোকসভা অর্থাৎ নিম্নকক্ষ, অপরটি রাজ্যসভা অর্থাৎ উচ্চকক্ষ। লোকসভা অর্থাৎ নিম্নকক্ষে এটি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির সভা, ৫৪৩ জন। সরকারের মূল চালিকা শক্তি এখানেই থাকে। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা সরাসরি লোকসভার কাছে দায়বদ্ধ। রাজ্যসভা উচ্চকক্ষ, এটি একটি রাজ্যগুলোর প্রতিনিধিত্ব করে। এই কক্ষের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নয়, বরং রাজ্য বিধানসভার সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, এটি এখনও বিলুপ্ত হয় না। কাজ করার ধরন, যে কোনো সাধারণ আইন পাশের জন্য দুই কক্ষেরই অনুমোদন লাগে। তবে অর্থবিল পাশের ক্ষেত্রে লোকসভা সর্বময় ক্ষমতার অধিকারী। যদি কোনো সাধারণ বিল নিয়ে দুই কক্ষের মধ্যে মতবিরোধ হয়, তবে রাষ্ট্রপতির আহ্বানে যৌথ অধিবেশনের মাধ্যমে ফয়সালা হয়। পাকিস্তানের সংসদীয় কাঠামো ভারতের মতোই। এটিও দুই কক্ষ নিয়ে গঠিত, ন্যাশনাল অ্যাসেম্বলি ও সেনেট। ন্যাশনাল অ্যাসেম্বলি, এটি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধির কক্ষ। সেনেটে পাকিস্তানের প্রতিটি প্রদেশ থেকে সমান সংখ্যক সদস্য থাকেন, যেমন প্রতিটি প্রদেশ থেকে ২৩ জন। এর মূল উদ্দেশ্য হল যাতে জনসংখ্যায় বড় প্রদেশগুলো যেমন পাঞ্জাব, ছোট প্রদেশগুলো যেমন বেলুচিস্তান আধিপত্য বিস্তার করতে পারে না। কাজ করার ধরন, ফেডারেল ইউনিটের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে সেনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোনো বিল সেনেটে পাশ না হলে তা আইনে পরিণত হতে সমস্যায় পড়ে। প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই গণভোটানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার করেছিল, এই গণভোটের তারই চূড়ান্ত প্রতিফলন। প্রায় ৩০টি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনার পর জাতীয় ঐক্যমত কমিশন যে ৮৪টি সংস্কার প্রস্তাব তৈরি করেছিল, তার মধ্যে সংবিধান সংশ্লিষ্ট ৪৮টি প্রস্তাবই ছিল এই গণভোটের মূল বিষয়। সংশ্লিষ্টরা বলছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ কেবল নেতা পরিবর্তন নয়, বরং দীর্ঘস্থায়ী পদ্ধতিগত পরিবর্তনের পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই রায়ের মাধ্যমে একটি নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতির সূচনা হতে যাচ্ছে। বিএনপি পেয়েছে ২০৯, জামায়াত ৬৮ আসন। আদালতের নির্দেশে ২ আসনের ফল স্থগিত রয়েছে। চট্টগ্রামের ২ আসনের ফলাফল আদালতের নির্দেশে স্থগিত থাকলেও বাকি ২৯৭ আসনে বেসরকারি ফলে বড় ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, এই ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, আর বাংলাদেশ জামায়াত ইসলামী পেয়েছে ৬৮টি। ইসি সচিব বলেন, আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের ২ আসনে সংসদীয় ফল প্রকাশ করা যাচ্ছে না। তবে ওই আসনগুলোতে গণভোটের ওপর কোনো নিষেধাজ্ঞা না থাকায় গণভোটের ফল শতকরা হিসেবে যুক্ত হয়েছে। এই কারণে সংসদ নির্বাচনে ভোটের হার ৫৯.৪৪% হলেও গণভোটে তা ৭০.২৬% হয়েছে। ইসি সচিব জানান, গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৪,৮০,৭৪,৪২৯টি, বিপরীতে না ভোট পড়েছে ২,২৫,৬৫,৫২৭টি। তিনি বলেন, সংশোধন ও পরিবর্তনের পক্ষে জনগণ স্পষ্ট মত দিয়েছে। দলভিত্তিক আসনচিত্র তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২০৯টি, বাংলাদেশ জামায়াত ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি ৬টি, খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণ অধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।